আসাদ সরকারকে রক্ষা করতে সিরিয়ায় সামরিক অভিযান চালানো হচ্ছে, স্বীকারোক্তি পুতিনের। আনবারে সরকারি বাহিনীর হামলায় গুরুতর আহত আইএস প্রধান বাগদাদি, দাবি ইরাকের। আঙ্কারায় জোড়া বিস্ফোরণে নিহতদের স্মরণে প্রতিবাদ বিক্ষোভ। তুর্কি বাহিনীর বিমান হামলায় পিকেকের 49 বিদ্রোহী নিহত। ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও মারা গেল এক ফিলিস্তিনি কিশোর। ফিলিস্তিনি হামলাকারীদের বিরুদ্ধে তেল আবিবে কঠোর আইন পাস। এবং ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয়ী হলে রাজ্যসভায় শক্তিশালী হবে বিজেপি। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বৈধ সরকারকে রক্ষা করতে সিরিয়ায় সামরিক অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিদের হাত থেকে বেশ কিছু এলাকা পুনর্দখলের কথা জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এদিকে ইরাকি বাহিনী দাবি করেছে আনবার প্রদেশে তাদের হামলায় ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি গুরুতর আহত হয়েছেন। তবে এখন ওই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গেল 24 ঘন্টায় দেশটিতে আলেপ্পো, হামা, রাক্কা ও ইদলিবে আইএস অবস্থান লক্ষ্য করে 60 দফা হামলা চালিয়েছে রুশ বিমানগুলো। হামলায় আইএসের 7টি অস্ত্রাগার, 4টি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নির্দেশনা কেন্দ্র সহ 63টি আইএস অবস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করে রুশ কর্তৃপক্ষ। রুশ বিমান হামলা ও হিজবুল্লাহ মিলিশিয়াদের সহায়তায় সিরিয়ার হামা ও ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য পেয়েছে সিরীয় সেনাবাহিনী। সিরীয় সেনাবাহিনী ও পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, হামায় বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আতসুন গ্রাম ও তালসিক পাহাড়ের দখল নিয়েছে সরকারি বাহিনী। এছাড়াও ইদলিবের গুরুত্বপূর্ণ খান শেইখুন মহাসড়কও পুনর্দখল করেছে আসাদ বাহিনী। সিরীয় বাহিনী যখন এ ধরনের অগ্রগতির খবর দিচ্ছে, তখন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরি করাই তার সরকারের লক্ষ্য। সিরীয় সরকারের অনুরোধে আন্তর্জাতিক আইন মেনেই দেশটিতে বিমান হামলা চালানো হচ্ছে বলেও জানান তিনি। সিরিয়ায় বাশার সরকারই একমাত্র নির্বাচিত ও বৈধ সরকার। আমাদের সাম্প্রতিক হামলার উদ্দেশ্য তার সরকারের প্রতি যে হুমকি দেখা দিয়েছে তার মোকাবেলা করা। সেখানে স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। রাশিয়ার পররাষ্ট্রনীতি সবসময় শান্তির পক্ষে। এরই মধ্যে সিরিয়ার পাশ্চাত্য সমর্থিত বিরোধী দলগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বিমানগুলো সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর হামলা বন্ধ না করলে সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনায় তারা অংশ নেবেন না। গেল জুলাই মাসে জাতিসংঘের শান্তিদূত স্টেফান ডি মিস্তারা সিরিয়ায় শান্তির জন্য দুপক্ষের সমন্বয়ে একটি আলোচক কমিটি গঠনের প্রস্তাব দেন। এদিকে সিরিয়া সীমান্তবর্তী কারবালা শহরে যাওয়ার পথে আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির গাড়ি বহরে ইরাকি সেনাবাহিনী হামলা চালানোর দাবি করলেও নিরপেক্ষ কোনো সূত্র থেকে খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। রোববার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আনবার প্রদেশের সিরিয়া সীমান্তবর্তী এলাকায় বাগদাদির গাড়ি বহরে বোমাবর্ষণ করেছে ইরাকি যুদ্ধ বিমানগুলো। বোমাবর্ষণ করেছে ইরাকি যুদ্ধ বিমান। হামলায় বাগদাদি গুরুতর আহত এবং আইএসের অন্তত 8 জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করে ইরাকি কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিরিয়া সংকটের সম্ভাব্য রাজনৈতিক সমাধান নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোচি শহরে রোববার অনুষ্ঠিত এই বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় রুশ বিমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় জঙ্গি মোকাবেলায় রুশ অভিযান পরিচালনায় সৌদি আরবের সহযোগিতা নিয়ে কাজ করবে রাশিয়া। সিরিয়ায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমঝোতার জন্য আমরা সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সৌদি আরবকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। আমরা সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান চাই, পাশাপাশি এটাও চাই সেখানকার স্বৈরাচারী আসাদ সরকারের পতন হোক। কিন্তু আইএস ছাড়া অন্যান্য আসাদ বিরোধী বিদ্রোহীদের উপর মস্কোর হামলায় আমরা উদ্বিগ্ন। সৌদি আরবের মিনার আল মুয়াইসেম উপত্যকা থেকে এক বাংলাদেশি হাজির লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স আনুমানিক 40 বছর বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ। হজ পালনকালে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। দেশটির তদন্ত ও রাষ্ট্রীয় কৌশল ব্যুরোর পাশাপাশি মক্কা পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখতে মাঠে নেমেছে।
মঙ্গলবার ইহরামপরা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় এক বাসিন্দা। পরে লাশের ময়না তদন্তের জন্য মক্কার কিং ফয়সাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানকার রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ ও সময় জানা যাবে। মৃতের হাতে থাকা পরিচয়পত্র দেখে তার নাম ও জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তি সমাবেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণে কয়েক হাজার মানুষ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোক র্যালিতে অংশ নেয়। এ সময় প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। এদিকে শোকাবহ পরিবেশের মধ্যে তুর্কি বাহিনীর বিমান হামলায় দেশটির নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অন্তত ৪৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। এই ক্ষোভ আর স্লোগান স্বজন হারানোর প্রতিবাদে, দেশটির ইতিহাসে ভয়াবহ হামলার প্রতিবাদে। স্বজন হারানোর ক্ষোভ আর সরকার বিরোধী স্লোগানে রোববারের শোক র্যালি পরিণত হয় বিক্ষোভ সমাবেশে। র্যালিটি বোমা হামলাস্থলে পৌঁছালে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমি একজন মা। হামলার পর আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় এসেছিল। তার বন্ধুর রক্তে ওর পুরো শরীর ভিজে গিয়েছিল। ওই অবস্থায় ওকে দেখার পর একজন মার কেমন অনুভূতি হতে পারে? তুরস্ক জুড়ে শত শত তরুণ তরুণী সরকারের প্রতি আস্থা হারিয়ে গণতন্ত্রের দাবিতে আজ রাস্তায় নেমে শান্তিপূর্ণ সমাবেশ করছে। তরুণ বৃদ্ধ সবাই আজ সংকট উত্তরণের বিকল্প পথ খুঁজছে। বোমা হামলার প্রতিবাদে এদিন তুরস্কের দিয়ারবাকির শহরেও প্রতিবাদ সমাবেশ করে কুর্দিপন্থী বিক্ষোভকারীরা। এ সময় সরকার বিরোধী স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। সমাবেশের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আর এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। এদিকে রাজধানী আঙ্কারায় শান্তি সমাবেশে বোমা হামলার ঘটনার পর শোকাবহ পরিবেশের মধ্যেই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্কের বিমান বাহিনী। গত শনিবার ও রোববার চালানো এসব হামলায় পিকেকের কমপক্ষে ৪৯ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়, গত শনিবার তুরস্কের দিয়ারবাকির প্রদেশের লাইস শহরে চালানো বিমান হামলায় ১৪ বিদ্রোহী এবং রোববার উত্তর ইরাকের সীমান্তবর্তী মেটিনা ও জাপ অঞ্চলে বিমান হামলায় নিহত হয় পিকেকের অন্তত ৩৫ যোদ্ধা। শান্তি সমাবেশে বোমা হামলার ঘটনায় তুরস্কের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারোগলু। সেই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি। আমি মনে করি দুই মন্ত্রী যদি তাদের পদ ও দায়িত্বকে সম্মান করে থাকেন তবে তাদের উচিত আর দেরি না করে এখনই পদত্যাগ করা। এটা তাদের রাজনৈতিক কর্তব্য, আর তারা যদি এটা না করেন তবে পরিস্থিতি আরো ঘনীভূত হবে। এদিকে তুরস্ক সরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শুক্রবারের শান্তি সমাবেশে নিহতের সংখ্যা ৯৭ বলে জানালেও নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে ১২৮ বলে দাবি করেছে দেশটির কুর্দিপন্থী প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ওই এলাকায় চলা শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে হিউম্যান রাইটস ওয়াচের এক কর্মীকেও আহত করেছে ইসরায়েলি বাহিনী। সংঘর্ষ কমাতে ফিলিস্তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাশ করছে তেল আবিব। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল সংঘর্ষ বাড়াতে চাইছে। পশ্চিম তীরে সোমবারও রণক্ষেত্রে রূপ নেয় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের সংঘর্ষ। রামাল্লার কাছাকাছি একটি পুলিশ ফাঁড়ির কাছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয় ইসরায়েলি বাহিনী। পুলিশের গুলিতে হিউম্যান রাইটস ওয়াচের এক কর্মী আহত হয় বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদের আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। কয়েক জায়গায় বিক্ষোভকারীদের মারধরের ঘটনাও ঘটে। রামাল্লার আল বেইত অঞ্চলে ইহুদি বসতির কাছাকাছি ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয় ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। গুলিবিদ্ধ হয় আরও ৫ জন। একই দিন ইসরায়েলের উত্তরাঞ্চলে গানসওয়েল অঞ্চলে একটি বাস স্টপেজে এক অজ্ঞাতনামা আরবের ছুরিকাঘাতে ৪ ইসরায়েলি নাগরিক আহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি পুলিশ। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় তারা। পরে পুলিশের গুলিতে ওই আরব নিহত হয় বলে জানায় গণমাধ্যম।
এই ঘটনার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন পাস করেছে ইসরায়েল। রোববার এই সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। এই আইন অনুযায়ী কোনো ফিলিস্তিনি এখন থেকে ইসরায়েলি সীমান্তের দিকে ঢিল বা পেট্রোল বোমা ছুড়লে তাদের ন্যূনতম 4 বছরের জেল ও মোটা অঙ্কের অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে। এতেও যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তবে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ইসরায়েলিদের ওপর হামলা চালিয়ে কেউ পার পাবে না। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা নিয়েছি আমরা। প্রয়োজনে আরো কঠোর হতে দ্বিধা করবে না ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 3 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে যুদ্ধবাজ ও হত্যাকারী হিসেবে উল্লেখ করেছে ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। ইসরায়েল যেভাবে আমাদের ভাই বোনদের হত্যা করছে তাতে স্পষ্ট হয় ওরা খুনি। ইসরায়েল সরকার সংঘাত কমানোর কথা বলছে, কিন্তু আদতে ওরাই সংঘর্ষ ও যুদ্ধ চায়। আমাদের আন্দোলনের সময় ওদের বিমান হামলা তারই প্রমাণ। রোববার ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মরদেহ নিয়ে মিছিল করে অবরুদ্ধ গাজাবাসী। নিহতদের শহীদ উল্লেখ করে তাদের এই দান বৃথা যাবে না বলে জানায় আন্দোলনকারীরা। ইসরায়েলের বিরুদ্ধে আমরণ এই লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। রোববার জর্ডানের রাজধানী আম্মানে একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পক্ষে। জর্ডান সফরের পর ফিলিস্তিন ও ইসরায়েল সফরের কথা রয়েছে প্রণব মুখার্জির। এর আগে গত জুলাইয়ে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আনা একটি প্রস্তাবনায় ভোট দিতে বিরত থাকে ভারত। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইউরোপে অভিবাসী সমস্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান ইউএনএইচসিআর এর। শরণার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির প্রতি সমর্থন দিয়েছে ইরানের সংসদ সদস্যরা। রোববার ইরানের পার্লামেন্টে পরমাণু চুক্তি নিয়ে আয়োজিত বিতর্কের পর চুক্তির বিষয়ে আনা বিলের অনুমোদন দেন তারা। বিলের পক্ষে 139টি ভোট ও বিপক্ষে 100টি ভোট পড়ে। এই প্রস্তাবনা অনুযায়ী পরমাণু চুক্তি বাস্তবায়নে এর অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে তেহরান। পাশাপাশি ইরানের সামরিক ও নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লাজরানি বলেন, ইরান চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চলা বিতর্কের পরও চুক্তির প্রতি ইরানিদের এই সমর্থন খুবই ইতিবাচক। এই চুক্তি বাস্তবায়ন হলে ইরানের জন্য অনেক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে জানান তিনি। ইরান বর্তমান বিশ্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায় বলেও জানান লাজরানি। ভারতের বিহার রাজ্যে চলছে 5 দফা বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় বিকেল 5টায়। বিহারের এবারের বিধানসভা নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। জয়ী হলে লোকসভা ভগলপুর, নাবাদা, মুঙ্গের সহ বিহারের 49টি আসনে সোমবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। শুরু থেকে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সংকট সহ নানা ভোগান্তির কথা উল্লেখ করে বেশিরভাগ ভোটার জানান, যিনি তাদের এই সব সমস্যা সমাধানে কাজ করবেন তাকে নির্বাচিত করতেই ভোট দেবেন তারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন এত বেড়ে চলেছে যে বেশিরভাগ জিনিসই গরিব মানুষের নাগালের বাইরে। আমাদের মতো মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পানি নেই, রাস্তাঘাট নেই, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। প্রথম পর্বে নির্বাচনে যে 10টি জেলায় ভোট গ্রহণ করা হচ্ছে সেগুলোর কোনোটাই আবার মাওবাদী বিদ্রোহীদের তৎপরতা বেশি। নবনির্বাচিত প্রতিনিধি শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন এমন প্রত্যাশা এসব অঞ্চলের বাসিন্দাদের। আমরা এই এলাকার উন্নয়ন চাই এবং একটি স্থিতিশীল সরকার চাই। আমরা ভোট দিতে এসেছি কারণ আমরা শান্তি চাই, দাঙ্গা সংঘাতের অবসান চাই। যিনি আমাদের জীবনের নিশ্চয়তা দেবেন তাকেই আমরা ভোট দেব।
5 পর্বের এই নির্বাচনে 583 জন প্রার্থীর মধ্য থেকে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 6 কোটি 60 লাখ ভোটার। এবারের নির্বাচনে রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের জোটের সঙ্গে লড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। ভোট গ্রহণের আগে নির্বাচনী জরিপে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। রাজ্যসভায় দল ভারী করার মাধ্যমে কেন্দ্রে আধিপত্য বাড়াতে বিহারের এই নির্বাচন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজয়ী হওয়ার জন্য নানা কৌশল গ্রহণ করেছে বিজেপি। নির্বাচন পূর্ব বিভিন্ন প্রচারণায় ভারতের সবচেয়ে অনুন্নত রাজ্যগুলোর অন্যতম বিহারে উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর ব্যাপারে নানা আশ্বাস দিয়েছেন খোদ মোদী। 5 পর্বের এই ভোট গ্রহণ শেষ হবে আগামী 5ই নভেম্বর, আর ভোট গণনা হবে 8ই নভেম্বর। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। সাবেক এক পাকিস্তানি মন্ত্রীর বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ না দেওয়ার হুমকির পরও অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে শিবসেনারা রাজনীতিক, কলাম লেখক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক পরিচালক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মেখে দিয়েছে। তবে এরপরও ওই প্রকাশনার অনুষ্ঠানে যোগ দেবেন বলে সাংবাদিকদের জানান তিনি। খুরশিদ মাহমুদ কাসুরি নামে পাকিস্তানের ওই সাবেক মন্ত্রীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটি মুম্বাইয়ের একটি মিলনায়তনে আয়োজন করে কুলকার্নি চিন্তাবিদদের সংগঠক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। শিবসেনারা বলেছে, সন্ত্রাসবাদে পাকিস্তানের পৃষ্ঠপোষকতাই এই প্রকাশনা অনুষ্ঠান গ্রহণযোগ্য মনে না করার কারণ। ভারতের জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে এক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। শনিবার জম্মু কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ওয়াদেরবালা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান নিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে ভারতীয় সেনারা। ভারতীয় নিরাপত্তা বাহিনীর ডেপুটি জেনারেল গরিব দাস বলেন, বিচ্ছিন্নতাবাদীরা প্রথমে নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, এরপর দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানায় গণমাধ্যম। গরিব দাস আরও জানান, আরও 2-1 জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে ধারণা করছে তারা। কাজে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ভারতের কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা অবরোধের ডাক দিয়েছে। গেল সপ্তাহে উধামপুর জেলায় ট্রাকে বোমা হামলার প্রতিবাদে এই অবরোধের ডাক দেওয়া হয়। ওই ঘটনায় 3 জন গুরুতর আহত হয়। অবরোধের ফলে কাশ্মীরের সব দোকান, স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, ডানপন্থীরা সেই ট্রাকে বোমা হামলা করে। জম্মুতে গরু জবাইয়ের অভিযোগ পাওয়ার কয়েকদিনের মধ্যেই এই অবরোধের ডাক দিল বিচ্ছিন্নতাবাদীরা। সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে সামরিক মহড়া শুরু করেছে চীন এবং ভারতের সেনাবাহিনী। চীনের কুনমিং শহরে সোমবার পঞ্চমবারের মতো এই বার্ষিক অনুশীলনের আয়োজন করা হয়। চীনা সেনাবাহিনীর 14টি দল এবং ভারতীয় সেনাবাহিনীর 175 জন সদস্য এবার অনুশীলনে অংশগ্রহণ করেছে। টানা 10 দিন এই সামরিক মহড়া চলবে। চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সামরিক শক্তি আরও বাড়ানোই এই সামরিক মহড়ার মূল উদ্দেশ্য। সামরিক মহড়ার প্রথম দিন চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অশোক কান্তা এবং সেনাবাহিনী প্রধান সুরিন্দর সিংহ উপস্থিত ছিলেন। নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে.পি. শর্মা ওলি। নেপালের পার্লামেন্টে নতুন সংবিধান পাশ হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ওলি। গতকাল নেপালের পার্লামেন্টে হওয়া ওই ভোটাভুটিতে অংশ নেন 587 জন সংসদ সদস্য। এতে কে.পি. শর্মা আলী পান 338 ভোট। তার প্রতিদ্বন্দ্বী নেপালের কংগ্রেস সভাপতি সুশীল কৈরালা পান 249টি ভোট। 1970 সাল থেকে নেপালের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার পর 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2006 সালে নেপালের অন্তর্বর্তী সরকারের আফগানিস্তানের কাবুলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 RAF কর্মী সহ 5 জন নিহত ও 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুমা MK2 নামে হেলিকপ্টারটি রোববার ন্যাটোর রিসোলুট সাপোর্ট মিশনের সদর দপ্তর অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বলে জানায় বিবিসি। একে নিছক দুর্ঘটনা উল্লেখ করে এর পেছনে কোনো সন্ত্রাসী যোগ নেই বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তারপরও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। তবে হতাহতদের পরিচয় এখনো গণমাধ্যমকে জানাননি তারা। The Ministry of Defense spokesman said the crash, 5 people, including 2 RAF personnel, have been killed in a helicopter crash in Afghanistan. The Puma MK2 helicopter. অভিবাসী সমস্যাকে গোটা ইউরোপের সমস্যা হিসেবে চিহ্নিত করে এর মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা UNHCR। বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান। এদিকে এবছর জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যা 15 লাখে পৌঁছাতে পারে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। মেসিডোনিয়ার সীমান্ত পেরিয়ে উত্তর ইউরোপের দেশগুলোতে যাবার আশায় পায়ে হেঁটে চলেছে হাজার হাজার মানুষ, কিন্তু পায়ে পায়ে এই এলাকাগুলো বরফে ঢেকে যাবে, তার বার্তা দিচ্ছে ঠান্ডা আর বৃষ্টি। বরফ পড়লে এ পথ চলা ভয়াবহ কঠিন হয়ে যাবে বলে শরণার্থীদের এই তাড়াহুড়া পথ চলায়। গ্রিস সীমান্ত দিয়ে এবছর 4.25 লাখেরও বেশি অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের প্রবেশের হার একটু কমে এলেও সামনে তা আগের অবস্থায় ফিরে যাবে বলে মনে করে কর্তৃপক্ষ। এ অবস্থায় রোববার গ্রিসের লেসবস উপকূলের একটি শরণার্থী শিবির পরিদর্শনে এসে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মহাসচিব এ সমস্যাকে পুরো ইউরোপের সমস্যা হিসেবে বর্ণনা করে এর সমাধানের সমন্বিত ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান। অভিবাসীদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দেওয়ার জন্য লেসবসের মেয়র ও জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এটি কেবল গ্রিসের সমস্যা নয়, পুরো ইউরোপের সমস্যা। তাই সংকট সমাধানের ভার গুটি কয়েক দেশের উপর চাপিয়ে দিলে একসময় তা ইউরোপের সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব ফেলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান শরণার্থীদের স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি তার সংস্থার পক্ষ থেকে শরণার্থীদের যথাসম্ভব সাহায্য দেওয়ার কথা জানান। চিকিৎসা সেবা পাওয়া সব মানুষের মৌলিক অধিকার। আমরা জানি জার্মান সরকার শরণার্থীদের অনেক সাহায্য করছে। আমরাও শরণার্থীদের স্বাস্থ্য সেবা দিয়ে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। জার্মানির সংবাদ মাধ্যম জানিয়েছে এবছর দেশটিতে শরণার্থীর সংখ্যা 15 লাখে পৌঁছাতে পারে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে পঞ্চমবারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন সোমবার এই ঘোষণা দিয়েছে। এবারের নির্বাচনে লুকাশেঙ্কো সহ 4 জন প্রার্থী ছিলেন। সব প্রার্থীকে হারিয়ে কমপক্ষে 76% ভোট পেয়ে জয়ী হয়েছেন লুকাশেঙ্কো। রোববার থেকে সারা দেশে 6061টির বেশি কেন্দ্রে ভোট গ্রহণের মূল কার্যক্রম শুরু হয়, জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন আরও জানিয়েছে এবারের নির্বাচন পর্যবেক্ষণে 40 লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন 900-এর বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে পুলিশের গুলিতে তামির রাইস নামে 12 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছে 2 মার্কিন বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ দুজনের মধ্যে একজন হলেন সাবেক FBI কর্মকর্তা কিম্বারলি ক্রাফোর্ড। তিনি বলেন, গ্র্যান্ড জুরির পক্ষ থেকেও এমন মন্তব্য আসতে পারে। গত বছর ক্লিভল্যান্ডে তামিরের হাতে খেলনা বন্দুককে আসল অস্ত্র ভেবে কোনো যাচাই বাছাই ছাড়াই গুলি ছোড়ে পুলিশ। সিসিটিভির ওই দৃশ্য সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নিহতের পরিবার যেখানে ঘাতক পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের কথা বলছে, সেখানে বিশেষজ্ঞদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায় তারা। এদিকে কলোরাডোর আইনজীবী লামার সিমস এই হামলাকে প্রতিরোধমূলক বলে দাবি করেন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প কখনোই মার্কিনীদের নেতৃত্ব দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি ট্রাম্পকে মনোযোগ আকর্ষণে মরিয়া বলেও মন্তব্য করেন।
ওবামা বলেছেন, গেল কিছুদিনে ডোনাল্ড ট্রাম্প যে বিতর্কিত মন্তব্যগুলো করেছে তা কেবল জনগণের মনোযোগ আকর্ষণের জন্যই, কিন্তু তার এই কর্মকাণ্ড তাকে আগামী নির্বাচনে জিতিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বারাক ওবামা। ব্রাজিলের সন্ত্রাসী হামলায় নিহতদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির একটি এনজিও। রোববার রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে রিও ডি পাজ নামে একটি এনজিও কফি নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এনজিওটির হিসাব অনুযায়ী চলতি বছর রিও ডি জেনিরোতে সন্ত্রাসী হামলায় শিশু ও পুলিশ সহ 4000-এর বেশি মানুষ মারা গেছে। দেশটি আগামী বছর আগস্টে অলিম্পিক খেলার আয়োজন করতে যাচ্ছে। সমাবেশের আয়োজকরা জানান, অলিম্পিকের আগে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই আয়োজন। কোনটি দেখতে কচ্ছপের মতো, কোনটি আবার জাহাজ আকৃতির। মেক্সিকোর আলবাকারকির আকাশে বিভিন্ন রঙের বেলুনের সমাবেশ দৃষ্টি কাড়ে হাজারো দর্শনার্থীর। বেলুন উৎসবের খবর জানতে চোখ রাখুন আন্তর্জাতিক সময়ের শেষাংশে। প্রবাসী বাংলাদেশিদেরকে সুষ্ঠু ধারায় সংগঠিত করার লক্ষ্যে কমিউনিটির সঙ্গে নিজেদের যোগসূত্র দৃঢ় করার উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি সদস্যরা। এরই অংশ হিসেবে তারা গঠন করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। শনিবার তারা নৈশভোজে মিলিত হন কমিউনিটি নেতৃবৃন্দ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে নারী সহ চাকরি করছেন প্রায় 250 বাংলাদেশি। বাংলাদেশকে বেশি সম্পৃক্ত করার প্রত্যয়ে শনিবার তারা গঠন করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। এদিন পরিবারের সদস্যদের নিয়ে তারা প্রথমবারের মতো কমিউনিটি প্রতিনিধিদের সাথে মিলিত হন বার্ষিক নৈশভোজে। নিউ ইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন এই আয়োজনে। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মেজবাউদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তারাও এই আয়োজনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে কর্মরত একমাত্র বাংলাদেশি লেফটেন্যান্ট ওয়ালিউর রহমান বললেন, প্রবাসে বাঙালিদের এই অর্জন গৌরবের। 200 মানুষ এখন না পুলিশ ডিপার্টমেন্টে সাকসেস ব্রিড সাকসেস একজনে দেখা আরেকজনে শিখলো and more it's just unbelievable. I feel enthusiastic. I'm amazed by it. নিউ ইয়র্কের প্রতিটি পুলিশ স্টেশনে সুপারভাইজার পদে প্রবাসী বাঙালিরা জায়গা করে নেবে এমন স্বপ্ন লালন করেন ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত তরুণ বাংলাদেশি সার্জেন্ট সুমন। ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং। আমরা বাংলাদেশি পুলিশ অফিসার আগে তেমন একটা বেশি ছিলাম না, এখন উইথিন লাস্ট 5-7 ইয়ার্স অনেক হয়ে গেছে। এখন তো মোটামুটি প্রত্যেক প্রিসিডেন্টে আমাদের একজন পুলিশ অফিসার করে আছে। আমরা চাইতেছি উইথিন 5 ইয়ার্স প্রত্যেকটা প্রেসিডেন্টের মধ্যে একজন সুপারভাইজার বাংলাদেশি, এটা আমাদের গোল। এর আগে প্রথমবারের মতো রাজপথে নেমে সদস্য সংগ্রহ অভিযান করেছিলেন নিউ ইয়র্ক পুলিশের এই বাংলাদেশি সদস্যরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবাকারকি শহরে হয়ে গেল 44তম আন্তর্জাতিক বেলুন উৎসব। উৎসবে শত শত বেলুন দেখে মুগ্ধ হয় দর্শকরা। 9 দিনব্যাপী আয়োজিত উৎসবটি শেষ হয় শনিবার। শনিবার নিউ মেক্সিকোর আলবাকারকির আকাশে চোখে পড়ে রং বেরঙের নানা আকৃতির বেলুন। আলবাকারকি আন্তর্জাতিক বেলুন উৎসব 2015 দৃশ্য এটি। 9 দিন ব্যাপী উৎসবে কয়েকশো বেলুন উড়ানোর জন্য নাম নিবন্ধন করা হয় বলে জানিয়েছে উৎসবের আয়োজকরা। এবছরের বেলুন উৎসবে অংশ নিয়েছে বিশ্বের 22টি দেশের 500-র বেশি পাইলট। 365 একর এলাকা জুড়ে নির্মিত বেলুন ফিয়েস্তা পার্কে শত শত আকর্ষণীয় বেলুন দেখতে জড়ো হয় 1 লাখের বেশি মানুষ। 1972 সাল থেকে প্রতি বছর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই বেলুন উৎসবের আয়োজন করে আসছে আলবাকারকির বাসিন্দারা। শিরিন আক্তার, সময় সংবাদ। আজ স্পেনের জাতীয় দিবস।
তাই রাত যখন 12টায় তখনই কয়েকশো স্প্যানিশ নাগরিক মাদ্রিদের রয়্যাল প্যালেসের সামনে উপস্থিত হন দিবসটি উদযাপনে। এই উপলক্ষে রয়্যাল প্যালেসকেও নানা রং এবং বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়। সাজ সাজ রব মাদ্রিদে, শেষ সব ধরনের প্রস্তুতিও। স্পেনের আজ জাতীয় দিবস। তাই রোববার বিকেল থেকে মাদ্রিদের রয়্যাল প্যালেসের সামনে উপস্থিত হতে শুরু করেন সাধারণ স্প্যানিয়ার্ডরা। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হতে শুরু করে তখনই শুরু হয়ে যায় জমকালো আলোক প্রদর্শনী। লাইট শোর মাধ্যমে স্পেনের ঐতিহ্য ও প্রাচীন সাম্রাজ্যের ছবি সবার সামনে তুলে ধরা হয়। চোখ ধাঁধানো লাইট শোর পরিকল্পনা করেছেন স্পেনের বিখ্যাত সব আর্ট ডিজাইনাররা। তানজিমুনিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসাদ সরকারকে রক্ষা করতে সিরিয়ায় সামরিক অভিযান চালানো হচ্ছে, স্বীকারোক্তি পুতিনের। আনবারে সরকারি বাহিনীর হামলায় গুরুতর আহত আইএস প্রধান বাগদাদি, দাবি ইরাকের। আঙ্কারার জোড়া বিস্ফোরণে নিহতদের স্মরণে প্রতিবাদ বিক্ষোভ। তুর্কি বাহিনীর বিমান হামলায় পিকেকের 49 বিদ্রোহী নিহত। ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও মারা গেল এক ফিলিস্তিনি কিশোর। ফিলিস্তিনি হামলাকারীদের বিরুদ্ধে তেল আবিবে কঠোর আইন পাস। এবং ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয়ী হলে রাজ্যসভায় শক্তিশালী হবে বিজেপি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।